হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চাঁদাবাজি মাস্তানি আর খাই শুরু করলো, আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারে। এইটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না, খুব সলিড চিন্তা কাঠামো দিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করবো যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। এইটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সেটা আপনাদেরকে আমি অঙ্ক কইটা বুঝাই দেবো আজকে। তারেক জিয়াকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে, জনগণকে ধোঁকা দিয়েছে। এজন্য বিএনপিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, যেহেতু অবশেষে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। দর্শক, আপনারা জানেন যে বিএনপি গত বছরের 5 আগস্ট থেকে প্রচারণা চালিয়ে আসছে তারেক রহমান আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চান না। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার ছোট বোন শেখ রেহেনা টেনে হিসড়ে তাকে গাড়িতে তোলে। সেই কাহিনী, সেই ইতিহাস এখন আন্তর্জাতিক গবেষকদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পর ডক্টর ইউনূস যিনি ক্ষমতায় বসছেন, তারপরও আমরা বুঝতে পারছি এই স্ট্যাটাসের পর পর্দার অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি ডিপ স্টেট, একটি স্টাবলিশমেন্ট। কে তারা? তাদের উদ্দেশ্য কি কিছুটা হলেও তারেক রহমানের এই পোস্টে আমরা বুঝতে পেরেছি। তারেক জিয়াকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে, জনগণকে ধোঁকা দিয়েছে। এজন্য বিএনপিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, যেহেতু অবশেষে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। তারেক সাহেব না আসলে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা ইত্যাদি, তারেক সাহেব তো এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপি নেতৃত্ব তার হাতেই ছিল। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয়। খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারেক রহমান। কেন? ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন ভদ্রলোক। মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান, তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আবার একদম অফিসিয়ালি বলে আসছে, এই যে ঘর প্রথমে বাড়িধারায়, তারপরে গুলশানে, এই যে ঘর রেডি করছি, বাসা রেডি করছি, রং করছে, পরিষ্কার করছে, ডুপ্লেক্স বাড়ি, একতলা বাড়ি, অমুক তমুক হ্যাং ত্যাং নানান কিছু হাইট তৈরি করছে যে তারেক রহমান আসবে, সবকিছু রেডি, যে কোনো সময় আসবেন। এই যে তারেক রহমান আসবেন, এই যে চাপাবাজি, এই যে মিথ্যাচার, এটার ডেভেলপমেন্টটা অথবা এটা এভলিউশনটা, বিবর্তনটা একটু দেখেন। যতদিন পর্যন্ত তারেক রহমানের নামে মামলা ছিল ততদিন বলতো যে আইনি প্রক্রিয়া শেষ হলে, মামলা শেষ হলে তিনি আসবেন। তা মামলা শেষ, কোনো মামলা নেই, সব মামলা থেকে খালাস। তারেক রহমানকে এখন ভুলেও কোর্টের বারান্দাও যেতে হবে না, একদম ফ্রি ফ্রম অল কেসেস ফাইল বাই হাসিনা অর 111 রেজিম। প্রায় 17-18 বছর পর সব মামলা মুক্ত তারেক রহমান, আইনি বাধা দূর হয়ে গেল। এখন তার বলতে পারে না যে মামলার কারণে আসছেন না, মামলা শেষ হলে। তারপরে বলছেন যে কোনো সময় আসবেন, যে কোনো সময় আসবেন। এবং তার ঘনিষ্ঠজন কেউ যদি তাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতো যে ভাই কবে আসবেন, তখন বলতো যে আম্মা লন্ডন আসবেন, আমি কিভাবে যাই, ডাক্তার দেখানো হলে তারপরে ভেবে দেখবো। তা এই যে কথা বলে, এগুলো আসলে সব মিথ্যা। এখন কি দেখা গেল যে আম্মা লন্ডনে আসছিল, তিনি দেশে গেছেন, তারেক রহমান দেশে যায়নি। তাহলে তখন কেন বলছিলেন যে আম্মা চিকিৎসা করতে আসবে, এই অবস্থায় কিভাবে যাই? অথচ খুব স্বাভাবিক হিসাব ছিল যে তিনি যাবেন, আবার তার আম্মা লন্ডনে আসলে তিনি তার সাথে লন্ডনে আবার আসবেন, আবার যাবেন, সমস্যা কি? লন্ডনে যাওয়া ছিল অসম্ভব? এরপরে শুধু ডেটটা, ঈদের পর তারেক রহমান দেশে ফিরবেন, মে মাসে দেশে ফিরবেন, জুন মাসের মধ্যেই দেশে ফিরবেন। তারপরে হাইপ তৈরি করলো যে 5 আগস্ট দেশে এসে তারেক রহমান উদযাপন করবেন, 5 আগস্ট বিএনপি এই করবে সেই করবে, আর সেই অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত থাকবেন। তারপরে 5 আগস্ট গেল যে অগাস্টের মধ্যে আসবেন, তারপরে সেপ্টেম্বরের মধ্যে আসবেন, অক্টোবরের মধ্যে আসবেন, নভেম্বরের শেষের দিকে আসবেনই। নভেম্বরও গেল, নভেম্বরের শেষের দিকে এসে খালেদা জিয়ার চূড়ান্ত সংকটময় সময় এসে তারেক রহমান জানিয়ে দিলেন যে এটা আমার একক সিদ্ধান্তের বিষয় নয়। তাহলে এতদিন যে এই যে আম্মা আসলে তারপরে যাব, ঈদের পরে যাব, রোজার পরে যাব, অমুক তমুক, এইসব কথা বিএনপি কেন বলেছে? জাতির সাথে প্রতারণা করেছে, জনগণকে ভুল বুঝিয়েছে। এখানে জনগণ বলতে সাধারণ জনগণের কোনো আগ্রহ তারেক রহমানের প্রতি নেই। তারেক রহমান একজন ব্যর্থ নেতা,
তিনি 5 আগস্টের পর দেশে আসতে পারেননি, এর মানে তিনি অযোগ্য নেতা, তিনি এদেশের জন্য কখনো কোনো কাজ করতে পারবেন না, এটা বোঝা হয়ে গেছে। একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের সুফল পাওয়ার জন্য, ফল খেতে যে টাইমে আসা দরকার সেই টাইমে তারেক রহমান আসতে পারেননি। অতএব তারেক রহমান শেষ। জনগণের কোনো আগ্রহ তারেক রহমানের প্রতি নেই, কিন্তু বিএনপির লোকজনের আগ্রহ আছে। বিএনপির লোকজন আশায় বসে আছে যে তারেক রহমান আসবেন, বাংলাদেশ আসবেন। এখন বাংলাদেশ বলতে এখানে বিএনপি, তারা এয়ারপোর্টে যাবেন, লক্ষ লক্ষ লোক উপস্থিত হবে, এরকম একটা আগ্রহ বা এরকম একটা স্বপ্ন বিএনপির লোকজন দেখছে। সে বিএনপির লোকজনকে তো আপনারা প্রতারিত করেছেন, ধোঁকা দিয়েছেন। তাদেরকে এতদিন বলছে এই যে আসবে আসবে আসবে, কিন্তু আসে নাই, তাহলে আপনি কেন বলছেন? এটা কি বোঝা যায় যে আপনারা প্রতারণা করেছেন? এভাবে প্রতারণা করে দল চালানো যায় না। দলের লোকজনই হতাশ হয়ে পড়েছে, তারেক রহমান আসবেন, এতদিন খাও আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। আর জনগণ তো আগেই বর্জন করেছে। তারেক রহমান অকার্যকর নেতা, প্রমাণ। বিপ্লব হয়েছে, দেশে আসতে পারেননি। বিএনপি চাঁদাবাজি করছে, চাঁদাবাজির বিরুদ্ধে তারেক রহমান কঠিন হুঙ্কার দিয়েছে যে এটা চলতে দেওয়া যাবে না, এটা সহ্য করা হবে না, কিন্তু দেখা গেছে তার হুঙ্কারের পর চাঁদাবাজি আরো বেড়ে গেছে। তারেক রহমানের কথায় 1 টাকা চাঁদা খাওয়া থেকে বিএনপি বিরত থাকেনি, কারণ তার কথায় আরো বেড়েছে। তো এইসব কারণে তারেক রহমান আসলে সাকসেসফুল কোনো নেতা না, তার কোনো সাকসেস নাই। এখন মনে মনে আসলেই ছিল ভারতের সিগন্যাল পাওয়া লাগবে বা অনেক বিষয় আছে, কারণ সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই, এটা সরকার স্পষ্ট করেছে। সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই, প্রেস সচিব বলে দিয়েছে যে সরকারের দিক থেকে কোনো বিধিনিষেধ নেই দেশে আসতে, এবং সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলেছে। তাহলে তারেক রহমান দেশে আসছেন না, দেশে আসার সিদ্ধান্ত অন্য কারো উপর নির্ভর করে, কার উপর? ভারত এবং বিএনপির উপর, তার দলের উপর এবং ভারতের উপর। এই দুই অ্যাক্টর তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না বলে তিনি আসতে পারছেন না। হয়তো তার এখন দেশে আসতে মন চায় মায়ের পাশে দাঁড়াতে, এটা আমরা বিশ্বাস করি। এখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা বলা হচ্ছে, যদি স্থিতিশীল হন, নেওয়ার মতো পরিস্থিতি থাকে, কারণ এটাও আবার কোনো নাটক কিনা পলিটিক্যাল, এটাও মাথায় রাখতে হবে। খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় লন্ডনে নিতে কোনো লাভ নাই। আমরা কিছুটা বুঝি তো, বড় বড় ডাক্তার অনেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, খালেদা জিয়ার এই অবস্থায় লন্ডন ক্লিনিক বা কোনো বিখ্যাত হসপিটালে নিয়ে কোনো লাভ নেই। যেমন না যে যেটা এভার কেয়ারে পারা যায় না, লন্ডনে নিলে সেটা পারা যাবে। খালেদা জিয়ার এমন কোনো জটিলতা নেই, যে জটিলতা সেটা সারা পৃথিবীতে ইনকিউরেবল, এটা কিউর করা যাবে না। লিভার ট্রান্সপ্লান্ট দরকার, সেই অবস্থা নেই। ফুসফুস পরিবর্তন করা দরকার, ওটার কোনো সুযোগ এখন নেই, ওই স্টেবিলিটি তার শরীরে নেই। তাহলে লন্ডন নেবে কেন? তারেক রহমানের মান সম্মান বাঁচাতে নাকি? তারেক রহমান যে আসছেন না, না এসে যে বেকায়দায় পড়েছেন, এই পরিস্থিতি উত্তরণ করতে খালেদা জিয়া জীবিত থাকার মৃত্যু থাক নাটক করে লন্ডন নেবেন নাকি? এরকম হতে পারে, অসম্ভব নয়, আমরাই সন্দেহ করবো। দর্শক, এখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, যিনি তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ। কেন ঘনিষ্ঠ? স্বাভাবিকভাবেই যেহেতু জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ এবং জামাত ভেঙে যারা এসেছে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন, এটা একদম স্বাভাবিক। সেই জায়গায় মুজিবুর রহমান মঞ্জুকে খুব গুরুত্ব দিতেন। মুজিবুর রহমান মঞ্জু, নুরুল হক নূর, এদেরকে তারেক রহমান খুব গুরুত্ব দিতেন। তো মঞ্জু সাহেব বলেছেন তারেক রহমান দেশে ফেরার পথে বাধা দূর হোক, এর মানে বাধা আছে। এটা তারেক রহমানের বিশ্বস্ত রাজনৈতিক মিত্র জনাব মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য থেকে স্পষ্ট যে তারেক রহমানের দেশে ফেরতে বাধা আছে। কি বাধা এটা কিন্তু আমরা জানি না, সরকার বলছে কোনো বাধা নেই। তাহলে বাধাটা হচ্ছে একটা অদৃশ্য বাধা। যে অদৃশ্য বাধা কি, এটা আমরা জানতে চাই। এই অদৃশ্য বাধার কথা এতদিন বিএনপি গোপন রেখেছে, মানে জাতিকে ভুল বুঝিয়েছে, জাতিকে বলেছে যে কোনো বাধা নেই। এখন তাহলে বিএনপি ভুল বুঝিয়েছে না সরকার ভুল বুঝিয়েছে? বিএনপি তো কোনোদিন বলেনি যে বাধা আছে, আমরা এই কারণে আসতে পারিনি, বরং তারা বলেছে যে কোনো বাধা নেই, আসছি, এই যে অমুক দিন আসছি তমুক দিন আসছি, রেডি সব, যে কোনো সময় শুনবেন এসে গেছে। তাহলে বাধাটা কি? এই বাধা তারেক রহমানের বিশ্বস্ত সহচর বাধার কথা সামনে আনার মাধ্যমে দিবালোকের ন্যায় স্পষ্ট হলো যে এতদিন বিএনপি যে বলেছে ওটা ছিল প্রতারণা, যে আসছি আসলে আসছে না, আসলে বাধা আছে। বিএনপি নিজেদের কথাই নিজেরা ধরা খেল। আসেন আল্লাহর নামে শুরু করি। ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস, তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী। যেমন ধরেন ছোট দোকানদার, মুদিখানার দোকানদার, হকার, ছোট রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক, বাজার ব্যবসায়ী, ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান। এই শ্রেণী প্রত্যেকদিন মানুষের সাথে যোগাযোগ রাখে, এক্সচেঞ্জ হয়, এরা জনমত তৈরি করে, প্রভাব ছড়ায়, সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য ছড়ায়, সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে। শহরের যে অর্থনীতি, এটা 60 থেকে 70% লেনদেন হয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে। তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো। এটা মাইক্রো লেভেলের জুলুম, পত্রিকায় পাতায় আসবে না, খবর হবে না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকবে। 2 নাম্বার হইতেছে ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায়। চাঁদাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেইন হয়ে যায়, মানে নগদ টাকার প্রবাহ কমে যায়, দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয়। এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন, এই সাপ্লাইটা বন্ধ করে দেওয়া। এটাকে বলা হয় বিলো দ্য লাইন ইকোনমি, অর্থাৎ বাজার হাট দোকান এটা খালি করে যদি দেয় কোনো কেউ, তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয়। কারণ এইটার চাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে, ক্রেতার উপরে, ভোক্তার উপরে পড়ে।
ভোক্তাকে তো এই টাকাটা দিতে হয়। মানে ঝালমুড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি যে চান্দাটা নিছে, সেই চান্দার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে, তাই না? তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে খাবে, তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে। 3 নম্বর হইতেছে ছোট ব্যবসায়ীর উপরে জুলুম একটা কালেকটিভ গ্রিভেন্স তৈরি করে। কৃষক শ্রমিকের যে ক্ষোভ, এটা কখন ছড়াইতে সময় লাগে, কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে ছড়ায় যায়। এই যে এভরিডে সাফারিংস, এটা ডেইলি পলিটিক্যাল মেমোরি তৈরি করে মাথার মধ্যে, রাজনৈতিক স্মৃতি তৈরি করে, প্রত্যেক দিনে দুঃখের স্মৃতি, কষ্টের স্মৃতি। ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে, এদের কষ্ট প্রত্যেকদিন জনমতকে বদলায় দেয়। কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র, বাজারে সবাই আসে চারিদিক থেকে। আমাদের দেশের মতো দেশে কোন আন্দোলনের প্রেসার কুকার কোনটা জানেন? 3টা জায়গা প্রেসার কুকার। কি কি আসেন সেটা দিই। আন্দোলনের প্রেসার কুকার মাত্র 3টা জায়গা, বাজার, মসজিদ, গণপরিবহন। এই 3 জায়গায় যে কোনো আন্দোলনের প্রেসার কুকার। ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা। চিন্তা করেন তো, একজন দোকানদার কতজনের সাথে কথা বলে দৈনিক? 200 থেকে 300 জন। হকার কতজনের সাথে কথা বলে? 500 জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেকদিন। রিক্সা চালক, বাস চালক প্রত্যেকদিন কতজন যাত্রী পরিবহন করে? 30 থেকে 500। বাজারে যে বিক্রি করে, পণ্য বিক্রি করে, সেখানে শুধু আপনি কেনেন না, তাকেও সাপ্লাই করে অনেকে, পণ্য সাপ্লাই করে, একজন না অনেকে। তার মানে সে মাঝখানের কেন্দ্র, তাকে সাপ্লাই করতেছে, আপনি তার কাছ থেকে কিনতেছেন। এরা ইনফরমেশন স্প্রেডার, এরাই পলিটিক্যাল ন্যারেটিভ জেনারেট করে, তৈরি করে। এদেরকে বলা হয় গ্রিভেন্স অ্যাম্প্লিফায়ার। গ্রিভেন্স অ্যাম্প্লিফায়ার মানে তার ক্ষোভ, বিক্ষোভ, এটাকে বহুগুণে বাড়ায় দেয় দোকানদারেরা। গণপরিবহন, মসজিদ, এবং এরা র্যাপিড মোবিলাইজার, খুব দ্রুত জনমতকে মোবিলাইজ করতে পারে। এদেরকে বলা হয় পেটি বুর্জোয়া। প্রথমে বুঝে নি পেটি বুর্জোয়া কাকে বলে, এটা কমিউনিস্ট টার্মিনোলজি আর কি। পেটি বুর্জোয়া হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অপোজিশন ব্লক, ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রেণী আর কি। রাজনৈতিক ভাবে এরা সবচেয়ে অস্থির, কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী মোবিলাইজার। এটা বুঝলে দেখতে পারবেন বিএনপি এই গ্রুপটাকে খেপাই তুলছে ক্ষমতায় যাওয়ার আগে। তো পেটি বুর্জোয়া হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী, সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী, যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রম আছে, যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায়। পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না, নিজের পুঁজি দেয়। কিন্তু স্বল্প পুঁজির ব্যবসায়ী পেটি বুর্জোয়ারা নিজের শ্রম দেয়, পুঁজিও দেয়, এই দুইটা দিয়ে ব্যবসা চালায়। এরা না পুরোপুরি শ্রমিক, না পুরোপুরি পুঁজিপতি। ছোট দোকানদার, হকার, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট উদ্যোক্তা, এরা সবাই পেটি বুর্জোয়া। পেটি বুর্জোয়ার 4টা মূল বৈশিষ্ট্য মার্কসের সংজ্ঞা অনুযায়ী। কি কি? এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে আপনি বামপন্থী বানিয়ে দিচ্ছেন, আমাদেরকে কমিউনিস্ট বানিয়ে দিচ্ছেন, মার্ক্সবাদী বানিয়ে দিচ্ছেন। এগুলো জানা দরকার, না জানলে বোঝা যায় না সমাজকে, সোসাইটিকে, আন্দোলনকে, সংগ্রামকে, লড়াইকে, এগুলো বোঝা যায় না। এই যে মার্ক্স বলছে এদের 4টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে স্বল্প পুঁজি থাকে, 2 নাম্বার নিজের শ্রম দিয়ে কাজ চালায়, 3 নাম্বার হইতেছে কখনো কখনো 1 থেকে 5 জনের মতো শ্রমিক রাখতে পারে, সেও পেটি বুর্জোয়া। আর তারা বাজারের ওঠানামায় খুব সংবেদনশীল। এদের একটা অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে। এরা বুর্জোয়া কারণ পুঁজি আছে। এরা পেটি, ছোট, পেটি মানে ছোট, এটা ফ্রেঞ্চ শব্দ, ছোট, এটা ছোট পুঁজি, পুঁজি ছোট, এই ব্যবসার পরিধি ছোট। গানসি বলছে যে এরা পলিটিক্যালি ভোলাটাইল, ইজিলি মোবিলাইজ করা যায়, এবং ক্রাইসিসের সময় তার পাওয়ারের ব্যালেন্সকে নড়াচড়া করাই দিতে পারে, একদম ক্ষমতাকে হেলাই দিতে পারে তারা। হাসিনার পতনের সময় এরাই মূল ভূমিকা রাখছিল, আমরা সেটা পরবর্তীতে দেখব। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি, আমি এই পেটি বুর্জোয়া সম্প্রদায়কে অ্যাড্রেস করি। এরাই আমার এপিসোডের মূল দর্শক। এটার উদাহরণ আবার দেখতে পারি, ধরেন হকার, কাঁচা বাজারের ছোট দোকানদার, চায়ের দোকানদার, মুদিখানা, সেলাইয়ের কারিগর, রিক্সা, অটো চালক, ছোট পরিবহনের মালিক, ছোট মেরামতের দোকান, ক্ষুদ্র গার্মেন্টস, টেইলার, ছোট ট্রেডার, পাইকার, সেলুন, ছোট রেস্টুরেন্ট, ওয়ার্কশপ। এরা আমাদের মতো দেশের শহরে অর্থনীতি 60 থেকে 70% ক্যাশ ট্রানজাকশনে এদের হাত দেওয়া হয়। তো এদেরকে কেন আলাদা শ্রেণী হিসেবে ধরা হয়? কারণ এরা পুঁজিপতির মতো শোষক না, শ্রমিকের মতো আবার শুধুই শোষিত না। এই দুই দিকে ধাক্কা খায় এরা, এবং ইকোনমিক ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে। বর্ষা বিপ্লবে মাঠের লড়াইটা করছে কারা জানেন? রক্ত দিছে কারা? এই পেটি বুর্জোয়া। শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ী, এরাই ছিল রাজপথের মূল শক্তি। দেখে শহীদ হয়েছে তারাই সবচেয়ে বেশি। আর যদি আপনি তাদের এডুকেশন লেভেল দেখেন, কোথা তারা পড়ছে, তাহলে দেখবেন মাদ্রাসা শিক্ষিতরা। মাদ্রাসা শিক্ষিতরা শহীদদের একটা বড় অংশ। জেমস স্কট একজন অ্যানথ্রোপোলজিস্ট, ওনার 2টা খুব গুরুত্বপূর্ণ বই আছে, মালয়েশিয়ায় উনি গবেষণা করছিলেন। ওনার একটা বই হইতেছে উইপেন্স অফ উইক অ্যান্ড ডোমিনেশন অ্যান্ড দ্য আর্টস অফ রেজিস্ট্যান্স। উনি বলছেন যে এই যে পেটি বুর্জোয়া, এরা প্রাইমারি ক্যারিয়ার অফ এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টস। তো এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টস কি? উনি মূলত মালয়েশিয়াতে গ্রামীণ সমাজের দৈনন্দিন প্রতিরোধ, এভরিডে রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, ওইটা নিয়ে 2 বছরের একটা এথনোগ্রাফিক গবেষণা করছিলেন। মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয়, সেটাকে এথনোগ্রাফিক গবেষণা। তো উনি দেখাইতেছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং নিন্দা দিয়া বাজার এবং সামাজিক পরিসর দিয়ে ছড়ায় দেয়। সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহ না করিয়া গুঞ্জন, গুজব, গোপন রাজনীতি ধীরে 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 ছোটখাটো সাইবোটাজের মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে। ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখে, সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট। ক্ষমতার আড়ালে যেটা বলে, সেটা হইতেছে হিডেন ট্রান্সক্রিপ্ট। এই দুইয়ের যে পার্থক্য, এটাই হইতেছে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্ট। বোঝা গেছে? তার মানে সে যেটা মুখে বলতেছে আর তার অন্তরে যেটা লুকানো আছে, সেটাই আসল রাজনীতি। এই জিনিসটা বুঝতে হয় পলিটিক্যাল ওয়ার্কারদের। এই হিডেন ট্রান্সক্রিপ্টটাই বাজারে দ্রুত ছড়ায়, তাদের খুব বিক্ষোভ ছাইচাপা আগুনের মতো ধীরে 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 ভিতর দিকে ছড়ায়। তো স্কট বলতেছে যে যেখানে এই যে ইনফরমাল ইকোনমি, যেটা এই যে বলছি যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অর্থনীতি চালায়, এবং সেইখানে যদি জুলুম থাকে, তাহলে এই যে পেটি বুর্জোয়া ক্লাস, এরা সবচেয়ে দ্রুত গণক্ষোভকে বহুগুণে বাড়ায়।
খুব সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে। তো উনি বলছেন যে এটা থ্রেশহোল্ড ক্লাস, এর কারণ এদের সমাজতাত্ত্বিক অবস্থান হচ্ছে অস্বাভাবিক। এরা কর্মজীবী মানুষের মতো গরিব না, আর পুঁজিপতির মতো ক্ষমতা না, মধ্যবিত্তের মতো শিক্ষিত স্থির না, কিন্তু বাজারে তারা দৈনিক শোষণের মুখোমুখি হয়, আর এইরকম পলিটিক্যাল পার্টিগুলোর জুলুমের মুখোমুখি হয়। তো গ্রামসিদেরকে বলছে ইনসিকিউর স্ট্যাটা। ইনসিকিউর স্ট্যাটা মানে অরক্ষিত জনগোষ্ঠী, যারা সবসময় একটা পলিটিক্যাল সিকিউরিটি, পলিটিক্যাল রাজনৈতিক সুরক্ষার খোঁজ করে। একটু শোষণ বাড়লে এই শ্রেণী বিস্ফোরক হয়ে ওঠে এবং তাদের শত্রু পরিচয় খুব সহজে তৈরি হয়ে যায়। সে তার শোষণকারী, তার জুলুমকারীর মুখ দেখতে পায়, বাজারে চাঁদা নেওয়া ক্যাডার দেখতে পায়, পুলিশ ঘুষ নেওয়া দেখতে পায়, স্থানীয় মাফিয়াকে দেখতে পায়, সিন্ডিকেট সে দেখতে পায়। এটাকে চার্লস টিলি বলতেন ভিজিবল অপ্রেসার দেখা যায়, মানে শ্রমিক শ্রেণী, কৃষক, এরা তো ভিজিবল অপ্রেসারকে দেখতে পায় না, তার শোষককে দেখতে পায় না, এরা দেখতে পায়। এই শ্রেণীর শত্রু অ্যাবস্ট্রাক্ট না, বোঝা যায় না চেহারা তেমন না, এর জুলুমকারী প্রত্যেকদিন তার সামনে এসে দাঁড়ায়। এই কারণে তাদের প্রতিবাদ হয় খুব দ্রুত এটা সহিংস হয়ে ওঠে। এরাই ফার্স্ট মোভার, দ্রুত এরা মোবিলাইজ হয়, রাস্তায় নামায় পড়ে। এরাই ক্রাউড মেকার, এরা জনগণকে নামায় ফেলতে পারে। তখন বিদ্রোহ হয়, বিপ্লব হয়। 3 ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা প্রথম রাস্তায় নামে এদেরকে বলা হয় ফার্স্ট মুভার, ক্রাউডকে ধরে রাখে এদেরকে বলা হয় ক্রাউড স্টেবিলাইজার, আর যারা অবস্থান ধরে রাখে তাদেরকে বলা হয় স্ট্রিট কর্পস। এই 3 ধরনের, আমরা যখন জুলাই বিপ্লব করছি এই 3 ধরনের মানুষকে আমরা একসাথে মোবিলাইজ করছি। এই 3টা ভূমিকায় এপিটি বুর্জোয়া স্বাভাবিকভাবে পালন করতে পারে, কিন্তু তারা রাস্তাতেই থাকে। তারা দোকান বন্ধ করে দিতে পারে, বাজার অবরোধ করে দিতে পারে, ধর্মঘট করতে পারে। সবকিছু বন্ধ করে দিলে তারা শহর থেমে যাবেন, শহর তার সবকিছু বন্ধ করে তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ করে তুলতে পারে। এরাই বিদ্রোহের ব্যাকবোন, এরাই হইতেছে আরবান ডমিনেন্স উইদাউট ফর্মাল পাওয়ার। এর মানে শহরে কর্তৃত্ব। এটাই আপনি পেটি বুর্জোয়াকে আপনার পাশে রাখবেন পলিটিক্যালি, আপনার পাশে আর কেউ দাঁড়াতে পারবে না। তো মিডগেলের একটা বই আছে স্ট্রং সোসাইটিজ এন্ড উইক স্টেটস, ওখানে বলছেন উনি যে রাষ্ট্র ক্যাপিলারি যেখানে দুর্বল সেখানে পেটি বুর্জোয়া অল্টারনেটিভ পাওয়ার, বিকল্প পাওয়ার তৈরি করে। এমন ধরুন বাংলাদেশ, পাকিস্তান, তিউনিসিয়া, মিশর, ফিলিপাইন, সবখানে এই বিষয়টা দেখা গেছে। আসলে আমরা ইতিহাস থেকে কয়েকটা উদাহরণ দিই। মিশরের হোসনি মুবারক সরকার পতন হইল, এটা কি ছিল জানেন? এটা পুলিশ নিয়মিত চাঁদা তুলত ছোট দোকানদারের মধ্যে, এবং ছোট দোকানদারদের মধ্যে থেকে খুব জমা হয়েছিল। হকার, ছোট ব্যবসায়ী, ট্যাক্সি ড্রাইভার, এরাই প্রথমে রাস্তায় নামছিল। এই শ্রেণীর খুবই তাহারি স্কোয়ারের দাবানল তৈরি করছিল। রাষ্ট্রীয় চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ ছিল আরব বসন্তের মূল ট্রিগার। তিউনিসিয়ায় বৌআজিজি বলে একজন আত্মহত্যা দিয়েছিল 2010 সালে। বৌআজিজি ছিল একজন সাধারণ ফল বিক্রেতা, পুলিশ নিয়মিত চাঁদা নিত এবং পুলিশের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আত্মহত্যা দিয়েছিল। তাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভকে জাতীয় ক্ষোভে পরিণত করে এবং বেন আলী সরকারের পতন ঘটে। চান্দা, পুলিশি অত্যাচার একটা গোটা সরকারকে উড়াই দিচ্ছে। পাকিস্তানি এনকিউএম একটা খুব জনপ্রিয় দল ছিল, এটা দক্ষিণ এশিয়া শহুরে সবচেয়ে বড় কর্তৃত্ব রাখতে পারে যেই দল, সেই দল ছিল এনকিউএম। এবং এদের এই চাঁদা তোলা, ওরা বলতো ভাত্তা, এইটা করা যেতে এত ক্ষোভ তৈরি করছিল, এর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান চালাইছে, জনগণের সাপোর্ট পাইছে এবং এদের সমস্ত রাজনৈতিক প্রভাব একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ফিলিপাইনে মার্কোসের পতন হয়েছিল 1986 সালে, আপনারা হয়তো অনেকেই জানেন না। পতন হয়েছিল এই ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স, পুলিশি চাঁদা, এই সমস্ত নিয়ে খুব বিক্ষোভ জমে ওঠে এবং ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামে, পরে ছাত্র জনতা যুক্ত হয় এবং মার্কোসের পতন। তার মানে যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ট্রেডার এদের উপরে জুলুম করে, সেখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে পড়ে। এখন প্রশ্ন হইতেছে, আওয়ামী লীগ কি চাঁদাবাজি বকরা নেওয়ার কাজ করছে? তাহলে তার আমলে কেন মানুষ এভাবে প্রকাশ্যে কথা বলে না? সেখানে অনেকেই বলে কিছুই তো বদলায় নাই হাসিনা যাওয়ার পরে, সব আগের মতোই আছে। জি না, এই যে বদল এইখানে, এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই, এখন তার সেই গুমের ভয় নাই, আতঙ্ক নাই, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই, তাই মানুষ কথা বলে। আপনারা জানতে পারেন বিএনপি ওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্র শক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেবো? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে, কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ, যারা ক্ষমতা আসার আগেই ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করেছে। এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী রূপ। এটা ঝালমুড়িওয়ালার দোকানের উপরে 5-5টা বিএনপি গ্রুপ ছাপায় পড়ে। ওরা 5 গ্রুপ সাদা আছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। এটা শুধু একটা ঘটনা না, এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী, এই যে পেটি বুর্জোয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী, এদের হৃদয়ের উপরে আঘাত। যেই শ্রেণী বাজার চালায়, নগদ অর্থনীতি চালায়, তথ্য ছড়ায়, জনমত তৈরি করে, আন্দোলন শুরু করে, আন্দোলন গরম রাখে, আন্দোলন ধরে রাখে, তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখন ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে। বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। জি না, আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না, কারণ বাজারের খুবই সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায়। মিশরের মোবারক, তিউনিসিয়ার বেন আলী, পাকিস্তানের এনকিউএম, ফিলিপাইনের মার্কোস, এমনকি বাংলাদেশের হাসিনা, তাদের পতনের শুরু হয়েছিল ঠিক এখান থেকে। ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম, এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র। বাজারকে শত্রু বানায় কোনো দল ক্ষমতায় আসে না, বাজারকে অপমান করে কোনো দল ক্ষমতায় টিকে থাকতে পারে না, এবং বিএনপি আজ সেই রেড লাইনটা অতিক্রম করে ফেলছে। ক্ষমতায় সাত পাওয়ার আগেই এই জুলুম, এই দখল, এই খাই মনোভাব বিএনপিকে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে। কারণ জনগণ যখন বুঝে যায় এটা ক্ষমতার আগেই এরকম, ক্ষমতায় গেলে না জানি কি করবে,
তখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায়। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না। এটাই বাস্তবতা, এটাই বাজারের রায়, এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি। ইনকিলাব জিন্দাবাদ। এই ভয়ঙ্কর বিপদ, সেই বিপদ সম্পর্কেও আপনাদের অবগত করতে চাই, সতর্ক করতে চাই। দর্শক, যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে বিষয়টি জানাবেন যে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যিনি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার মসনদে বসতে চান, জনাব তারেক রহমান, তিনি নিজেকে এখনো স্বাধীন ভাবতে পারছেন না। যিনি নিজের দেশে পা রাখতে সাহস পাচ্ছেন না, তিনি কি করবেন? বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন? এই প্রশ্নটি এখন বিএনপি বিরোধীদের প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রশ্ন হলো, জনাব তারেক রহমান আসলে আসতে পারছেন না কেন? দেশে বারবার ডেট দিয়ে সেই ডেট রক্ষা হচ্ছে না কেন? পর্দার অন্তরালে কোন অপশক্তি, অদৃশ্য শক্তির জন্য তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না? বরং মঈনুদ্দিন ফখরুদ্দিন যে -2 ফর্মুলা বাস্তবায়নে কাজ করেছে, সেই -2 এখন -4 ফর্মুলায় কি এগিয়ে যাচ্ছে? দেশি এবং বিদেশি কারা ষড়যন্ত্রকারী যারা জিয়া পরিবারকে মাইনাস করতে চায় রাজনীতি থেকে, এর মধ্যে কি জামাত ইসলামের কোনো ভূমিকা আছে? ভারতের ঘরগুলো কি আসলে, বা বিএনপির ভেতরে কারা সেই অপশক্তি যারা তারেক রহমানকে মাইনাস করতে প্রতিবেশী সত্য দেশটির হয়ে কাজ করছে? দর্শক, এই বিষয়গুলো আজকে আপনাকে তুলে ধরার চেষ্টা করবো। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বেগম খালেদা জিয়া, বয়সের ভারে নয় বড় এক আপসহীন নেত্রী। সোশ্যাল মিডিয়াতে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা নেগেটিভ পোস্ট কারো চোখে পড়েছে? পড়েনি। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সকল মিলেমিশে ভালো করে খেয়াল করুন। বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, এমন তথ্য গণমাধ্যমে প্রচার হয়েছে। আমরা কি দেখেছি? প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে, যে যার মতো লিখছেন সোশ্যাল মিডিয়াতে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনের কথাগুলো খুব সহজে দূর দূরান্ত থেকে শুনতে পাই, পড়তে পারি, দেখতে পাই। এই বিএনপিকে নিয়ে এত সমালোচনা, তারেক রহমান বা বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে এত সমালোচনা, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে একটি সমালোচনা কেউ করছেন না। প্রত্যেকে ভালোবাসায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, প্রত্যেকে তার জন্য কাঁদছেন, দোয়া করছেন। পুরো বাংলাদেশ আজ স্তব্ধ হয়ে গেছে যখন খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছে। প্রত্যেকে বলছেন, প্রিয় মা, আপনি জেগে ওঠেন। এই সোনার বাংলাদেশটিকে যারা তিল তিল করে গড়েছেন, জিয়াউর রহমানের পর যে নারী, যে মহিষী নারী এ দেশটিকে গড়েছিলেন, আপসীন নেত্রীর যিনি উপাধি পেয়েছিলেন, বহু লড়াই সংগ্রাম করে 16টা বছর ক্ষমতার বাইরে এমন কোনো নির্যাতন নিয়ে তিনি ভোগ করেননি। এক কাপড়ে প্রিয় স্বামীর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে বৃদ্ধ বয়সে জেলে কষ্ট দেওয়া হয়েছে, সন্তানদের কাছ থেকে শিশু বয়সে দূরে রাখা হয়েছে। এমন কোনো নিশ্চলতা নেই যার উপরে প্রয়োগ করেনি স্বৈরাচার ফ্যাসিস্টরা, শত্রুরা। তারপরও দেশের স্বার্থ তিনি আপোষ করেনি। একজন রাজনীতিকের নাম বলেন যিনি খালেদা জিয়ার পায়ের যোগ্য হয়েছে? একজন আছে। হ্যাঁ, আমরা জামাত ইসলামের শীর্ষ কয়েকজন নেতাকে দেখেছি যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঝুলিয়েছেন, কিন্তু আপোষ করেননি স্বৈরাচার ফ্যাসিস্ট কিংবা ওপারের শত্রুদের সাথে। কিন্তু খালেদা জিয়ার তুলনা খালেদা জিয়া নিজে একাই। সে মানুষটির ঘর বিপদে একমাত্র বেঁচে থাকা সন্তান তারেক রহমান দেশে আসতে পারছেন। এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম সমালোচনা করছেন, কিন্তু খেয়াল করে দেখবেন তারেক রহমানের শেষ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসে আপনি কি দেখেছেন? তিনি আসতে চান তার মায়ের কাছে, কিন্তু তার একক ইচ্ছায় সেটা সম্ভব হচ্ছে না। তার মানে অদৃশ্য শক্তির অনুমতি প্রয়োজন। তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পর ডক্টর ইউনূস যিনি ক্ষমতায় বসলেন, তারপরও আমরা বুঝতে পারছি এই স্ট্যাটাসের পর পর্দার অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি ডিপ স্টেট, একটি এস্টাবলিশমেন্ট। কি তারা? তাদের উদ্দেশ্য কি? কিছুটা হলে তারেক রহমানের এই পোস্টে আমরা বুঝতে পেরেছি। তিনি নিজেকে অসহায় হিসেবে বলছেন, এবং কারা তাকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না, কারা তার সিকিউরিটি থ্রেট তৈরি করছে, তাদের নামটা পর্যন্ত তিনি বলতে পারছেন না। ভালো করে খেয়াল করেন, মির্জা ফখরুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলছেন যে তারেক রহমান তার সোশ্যাল অ্যাকাউন্টে বিষয়টিকে বলেছেন, তিনি লোক করতে রাজি না, তারেক রহমান যেটুকু বলেছে ওইটুকু পর্যন্ত। অথচ এই বিএনপি বলছে তারা এটা করবে, ওটা করবে, এই করবে, সেই করবে। তার মানে এই দেশ এখনো স্বাধীন হয়নি, এটা প্রমাণিত। যে দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আসতে পারবে না, যে দেশে তার মাকে দেখার জন্য তার একমাত্র ছেলে আসার অনুমতি পাইছে না, সেই দেশ কি স্বাধীন হয়েছে? বুকে হাত দিয়ে বলেন তো। আমরা যত লাফালাফি করি, এই দেশ স্বাধীন হয়নি। এই দেশ এখনো অন্ধকার, এই দেশ এখন পরাধীন। প্রশ্ন হলো, পর্দার অন্তরালে কারা সেই অপশক্তি? আপনাদের মনে আছে 9/11 তারেক রহমানকে যখন বিভিন্ন ভৌতিক মামলায় জেলে নেওয়া হলো, তার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। এটি গণমাধ্যমের খবর থেকে বলছি না, আমার নিজ চোখে দেখা। কারণ সেই সময়টি আমি চ্যানেল 1-এর সাংবাদিকতা করতাম, এবং খালেদা জিয়া, তারেক রহমান, শেখ হাসিনা এই তিনজনের গ্রেফতারের পুরো নিউজটি আমার করা হয়েছিল। অর্থাৎ দুই নেত্রীকে একসাথে গ্রেফতার একদিন আগে পরে পুরো বিষয়টিতে চ্যানেল 1-এর পক্ষ থেকে সেই রিপোর্টারটি আমি ছিলাম, যিনি পুরো নিউজটা কভার করেছিলাম। রাত দিন একটানা 4 দিন আমি অফিসে ছিলাম, বাসায় ফিরতে পারিনি। ভালো করে খেয়াল করুন, সেই সময়টা তারেক রহমানের উপর অকথ্য নির্যাতন করেছিল আমাদের ইন্টেলিজেন্স নামে সেই কুখ্যাত ব্যক্তিরা। তার নামে অজস্র ভৌতিক মামলা তৈরি করা হলো, দুই নেত্রীকে বিশেষ কারাগারে রাখা হলো সংসদ ভবনের ভেতরে, এবং খালেদা জিয়ার কাছে একাধিকবার মেসেজ গিয়েছিল সেই বিশেষ অপশক্তির পক্ষ থেকে। তারা বলছিল মইনের পক্ষ থেকে নামটা বলে দিচ্ছি। প্রথমে দুজনকে মাইনাস করার চেষ্টা করা হলো। যখন দুজনের কাছে এই -2 ফর্মুলা পৌঁছে গেল, শেখ হাসিনা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। খালেদা জিয়া জানলেন, তার পরিবারও যায়নি। কিন্তু মজার বিষয় দেখেন, যখন সেনাবাহিনী বুঝতে পারলো শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু খালেদা জিয়া যাবেন না, মরে গেলে তিনি যাবেন না, তাকে সরাতে পারবেন না, তখন মইনের পক্ষ থেকে একজন সেনা অফিসার খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন, এবং তাকে প্রস্তাব দিয়েছেন যে নেত্রী, যা হয়েছে ভুল হয়েছে, আপনাকে আমরা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাবো, তবে আপনার উপর বা তারেক সাহেবের উপর বা রাজনৈতিকভাবে বিএনপির উপর যা হয়েছে আপনাকে ভুলে যেতে হবে। খালেদা জিয়া সেই শর্তে রাজি হবেন। শেষ পর্যন্ত মইনীয় বাহিনী নিজেদের বাঁচাবার জন্য এক্সিট রুট তৈরি করতে শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে 9/11-এর পর একটি সাজানো নির্বাচনে সবাই দেখেছে খুব ফেয়ার হয়েছে, কিন্তু ছিল সাজানো। এটা আমি অফিসাররা অনেকেই বলেছে পরবর্তী আমাদেরকে।
শেখ হাসিনা ক্ষমতা বসে। এরপর হাসিনা সেই 111-এর কুশীলবদের আর দেশে ঢুকতে দেয়নি, তাদেরকে দেশ থেকে একে একে বের করেছেন। পাশাপাশি ওপারের শক্তি নিয়ে শেখ হাসিনা বিরোধী দল দমনের নামে বিএনপি জামাকে শেষ করে দেবার চেষ্টা করে। ওই সময়টিতে মানে 111-এর মাঝামাঝি সময়টিতে খালেদা জিয়া যখন দেখলেন তার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে এবং তার কাছে সেনাবাহিনীর সদস্যরা যখন গিয়েছিলেন, তারেক রহমানের অবস্থা ভিডিও করে দেখানো হয়েছে যে আপনি এই দেখেন আপনার ছেলের অবস্থা, এবার দেশ ছাড়েন। খালেদা জিয়া তারপরও দেশ ছাড়েননি, নিজের ছেলেকে কোরবানি দিয়েছিলেন। শেষ পর্যন্ত একটি শর্তে রাজি হয়েছিলেন খালেদা জিয়া। আশা হলো যে ঠিক আছে, তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠান, সে রাজনীতি থেকে সাময়িকভাবে বিরত থাকবে, অর্থাৎ রাজনীতি থেকে দূরে থাকবে। এই শর্তে মুচলেখার মতো একটি কি বলবো সিগনেচার দিয়ে তারেক রহমানকে লন্ডন পাঠানো হয়। খালেদা জিয়া নিজে জাননি নিজের ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বা জীবন বাঁচাবার জন্য যেভাবে হোক তিনি একটি শর্তে রাজি হয়েছিলেন, নতুবা তাকে মেরে ফেলা হতো। এবং আপনাদের মনে আছে তারেক রহমানকে যখন হাসপাতালে আনা হতো তিনি দাঁড়াতে পারতেন না, শুইতে পারতেন না, তার কাঁপুনি, সেই কাঁপুনির ভিডিও এখন ইউটিউবে আছে, কি ভয়ঙ্কর নির্যাতন তার উপর হয়েছে। এবং ইংল্যান্ডে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন, কমরুদ্দিন ভাই তখন বেঁচে ছিল, যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট। আমি অনেক রিকোয়েস্ট করে তারেক সাহেবকে একবার দেখার সুযোগ পেয়েছিলাম, সেটাও 9-10 সালের দিকে দেবে। তিনি হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে দীর্ঘ সময় তার উপর চিকিৎসা হয়েছে। এবং এরপর লাস্ট না, তার আগে যখন 13-14 তারেক সাহেবের সাথে আবার লন্ডনে দেখা হয়, তখন তাকে আমি খুঁড়িয়ে হাঁটতে দেখেছিলাম, একটা জানালে লিখেছিলাম, খুঁড়িয়ে হাঁটছে বাংলাদেশ। এরপর আমার উপর আওয়ামী লীগের অনেক রকম কিন্তু হুমকি ধুমকি আসে, শেষ পর্যন্ত আমাকে দেশ ছাড়তে হয়। শুধু এটির কারণে না, আরো অনেক কারণে দেশ ছাড়তে হয়। আজকের বিষয়টা হলো তারেক রহমানকে মাইনাস করতে চাইছেন কারা? দলের ভেতরে এবং বাইরে কয়েকটি গ্রুপ আছে, ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট নামক কয়েকটি বিশেষ মুখ আছে, অদৃশ্য মুখ। এর মধ্যে বাংলাদেশের গণমাধ্যম থেকে যারা আছেন, টেলি স্টার, প্রথম আলো, এদেরকে বলা হয় ডিপ স্টেট মানে, এবং ডিপ স্টেটের ধরেন মুখপাত্র রয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য, রয়েছে ওপারের বিশেষ ব্যক্তিরা, রয়েছে আমাদের সেনাবাহিনীর মধ্যেও বিশেষ ব্যক্তিরা। বাংলাদেশ এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে একটি ধাঁচ আছে, সেটা হলো সেনাবাহিনী যত খারাপই হোক, এক অফিসার আরেক অফিসারকে সবসময় রক্ষা করেন না, একজন আরেকজনের ধারাবাহিকতা রক্ষা করতে চান। যেমন কামাল জাভেদ বাজওয়ার ধারাবাহিকতা রক্ষা করছেন আসিফ উল পাকিস্তানে। যদি আপনি খেয়াল করেন, ইয়াহিয়া আইয়ুব খানের ধারাবাহিকতা রক্ষা করেছেন জিয়াউল হক, পারভেজ মুশাররফ, একে একে এইভাবে করতে করতে কামাল জাভেদ বাজওয়া আসতে আসে মনে। কিন্তু কেউ কখনো কোনো সেনাবাহিনী প্রধানকে বিচার করেনি। সেনাবাহিনী এই কূপ করার জন্য, রাষ্ট্রের ক্ষমতা দখলের জন্য কখনো কাউকে বিচার করেনি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে অতটা না হলেও আমরা দেখতে পাচ্ছি যে যখন গুম খুনের জন্য আওয়ামী শাসনামলের যে সেনা অফিসার কারাগারে আছেন, তাদেরকে বিশেষ কারাগারে আরামায়েশে রাখা হয়েছে। তাদেরকে এসি বাসে করে আদালতে আনা হচ্ছে। এখন কি অবস্থায়, কোথায়, বোর সাথে আছে না কারাগারে আছে, আমরা কিছু জানি না। তাদেরকে কি মুক্ত আবহাওয়া রাখা হয়েছে নাকি আমাদেরকে শুধু বলা হয়েছে তারা সাব জেলে আছে? কি অবস্থা, তারা এখন কি করছে সেখানে আমরা জানি না। অথচ শেখ হাসিনার মতো, খালেদা জিয়ার মতো ব্যক্তিকেও কিন্তু সেনাবাহিনী জেলে নিয়েছিল, মনে আছে? এই শেখ হাসিনা খালেদা জিয়াকেও জেলে নিয়েছিলেন, তাকেও কারাগারে থাকতে হয়েছে, কিন্তু আমাদের আর্মি অফিসারে থাকতে হচ্ছে না। কি মজার বিষয় না? দেশের মালিক কারা বুঝতে পেরেছে? আমাদের রাজনীতিবিদরাও মালিক না, মালিক হলেন বিশেষ একটি জায়গা। বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ জায়গা থেকে সিগন্যাল দেওয়া হচ্ছে না। এবং এর মধ্যে দুটো দেশের নাম উঠে এসেছে, একটি যুক্তরাষ্ট্র এবং একটি ভারত। এই দুটো দেশ কোনোভাবেই তারেক রহমানকে এখন গ্রিন সিগন্যাল দেয়নি। পাশাপাশি কোনোভাবেই চাইছে না তারেক জিয়া পরিবারকে এই রাজনীতিতে ইনক্লুড, যে কোনোভাবে তারা এটিকে বহাল রেখেছে। বিষয়টা খেয়াল করবেন। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তারেক রহমানকে এখনো সিগন্যাল দেয়নি আমেরিকা। তার এই স্ট্যাটাসটি যারা করেছেন তারা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমত বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে যারা তারেক রহমানকে মাইনাসে ওপারের শক্তির সাথে খেলছে। এখন আপনি বলবেন যে ভাই তাহলে তারেক রহমান তাদেরকে দল থেকে বাদ দিচ্ছে না কেন? তারেক রহমান প্রাসাদ ষড়যন্ত্রে আটকে গেছেন বলে আমার মনে হয়। কারণ তার মা অসুস্থ। তার মা কেন অসুস্থ? তাকে কি বিশেষভাবে বিষ প্রয়োগ করা হয়েছে কোনো কারণে, বা তাকে আস্তে আস্তে স্লো পয়জনিং করে হত্যা মানে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এই বিষয়টি কিন্তু কেউ বলছে না, কখন কারণ সাহস না, অথবা কেউ জেনেও বলছে না। নাম্বার 2, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে গিয়ে আবার দেশে ফিরে আসলেন কোন কারণে? নাম্বার 3, তারেক রহমান দেশে আসতে পারছে না, কিন্তু জোবাইদুর রহমান এসে আবার চলে গেলেন কেন? কিংবা জাইমা রহমান আর দেশে আসলেন না কেন একবারের জন্য? তারেক রহমানের সমস্যা থাকে, তার পরিবার তো অ্যাটলিস্ট শেষ সময়টি খালেদা জিয়ার পাশে থাকতে পারতেন, সেটা কেন হচ্ছে না? অনেকগুলো প্রশ্ন আপনাকে খেয়াল করতে থাকেন, একটা মনে করেন তারেক রহমান তার উপর থেকে সকল মামলা উঠে গেছে, যতগুলো মামলা আওয়ামী লীগের আমলে হয়েছে প্রত্যেকটি মামলা তিনি মুক্তি পেয়েছেন, খালাস পেয়েছেন, তারপর আসছে না কেন? তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন এমন একটি ঘোষণা এসছে। যদি তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন, তাহলে নভেম্বরের এই শেষ সময়টিতে মা যখন মৃত্যু পথযাত্রী, তখন তিনি আসছেন না কেন? সরকার যখন বলছে তাকে একদিনের ট্রাভেল ভিসা দেওয়া হবে, তিনি চাইলে একদিনে তাকে দেওয়া হবে ভিসা। এবং আমাদের কি বলে যিনি প্রেস সচিব তিনিও বলছেন তার উপরে সরকারের কোনো বিধি নিষেধ বা বাধা নেই, তিনি যখন চাইবেন তখন দেশে আসতে পারবেন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে সব, তারপরে তার কোনো আসছেন না কেন? একটি কারণ, এই সরকার যেখানে বসে আছে তার চেয়ে অদৃশ্য শক্তির ক্ষমতা অনেক বেশি। তারেক রহমানের জন্য বিশেষ নিরাপত্তাকারী গাড়ির কথা আমরা শুনেছি গণমাধ্যমে, তারপর তিনি আসছেন না। তার মানে তার দলের মধ্যে একটা বড় বিশ্বাসগত গ্রুপ আছে যারা প্রকাশ্যে বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছে আমরা জানি, কিন্তু তারা তারেক রহমানের মূল নির্দেশনা ফলো করছেন না। আর তারেক রহমান তাদেরকে বাদ দিতে পারছেন না, কারণ তিনি বাদ দিবেন লন্ডন থেকে, বাদটা কার্যকর করবে কে, কারা, কোথেকে? প্রাসাদ ষড়যন্ত্র দেখবেন এভাবেই সুলতানের পর পরবর্তী সুলতানকে মানে ফ্রেম থেকে ব্লক করে দেওয়া হয়, তাদের প্রথম সুলতানকে বসানো হয়। এটা বড় বড় মুসলিম সালতানাতের ইতিহাস যারা পড়েছেন দেখবেন। তারেক রহমানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি খুব গঠনমূলক বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে, তিনি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়াবহ কথা বলছেন না, সরকারের কঠোর সমালোচনা করছেন না, তিনি তার বক্তব্যে কোথাও ভারতের নামটা উল্লেখ করছেন না, সেনাবাহিনীর বিরুদ্ধে একটি কথা বলছেন না। তারপর বাধা কোথায়? কেন তাদের নামটা উল্লেখ করতে পারছেন না ফেসবুকে? তার মানে সেই বিশেষ শক্তির কাছে তিনি আটকা পড়ে আছেন, বা সেই বিশেষ শক্তির ভয় তিনি দেশে ঢুকতে পারছেন না, এটা স্পষ্ট। কারণ তার দল কেন কথা বলছে না? তার দলের মধ্যে তারেক রহমান ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, এই হুমলা চুমড়ার নেতাদের এত সংখ্যা বেড়ে গেছে, হাইব্রিড বেড়ে গেছে, তার নেতাকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ আছেন? তার নেতাকে তার জনশক্তির উপর ভরসা করতে পারছেন না? অনেক রকম প্রশ্ন উঠছে, আসলে উত্তরটা কি? তারেক জিয়াকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে, জনগণকে ধোঁকা দিয়েছে, এজন্য বিএনপিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, যেহেতু অবশ্যই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। দর্শক, আপনারা জানেন যে বিএনপি গত বছরের 5 আগস্ট থেকে প্রচারণা চালিয়ে আসছে তারেক রহমান আসবে, বাংলাদেশ আসবে। আবার তারা একদম অফিসিয়ালি বলে আসছে, এই যে ঘর প্রথমে বাড়িধারায়, তারপরে গুলশানে, এই যে ঘর রেডি করছি, বাসা রেডি। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন।
সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।